লাইভটা তো স্টার্ট হয়ে গেছে অন টাইম, কিন্তু আমি এখন অবধি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছি না। একটু ওয়েট করি। ঈশিতা মুখার্জি লিখছে হাই। আচ্ছা, বিশাল গরম লিখছে বুলু দাস। একদম প্রচণ্ড গরম, বিশাল গরম। গরমে ওই জন্য আজকে একটুখানি খুব অল্প অল্প এপিসোডস করবো। আমি তো ঠিক করেছি না, যতদিনে বৃষ্টি পড়বে আমরা একদম শর্ট ছোট্ট ছোট্ট কিছু কিছু ইভেন্টস শুনবো, মানে যাতে আমার বলতেও না কোনো রকম একটা মানে হাঁপিয়ে উঠি আমি গরমের মধ্যে কথা বলতে বলতে, আর যারা শুনছে শ্রোতারাও যেন হাঁপিয়ে না ওঠে। তাই অল্প অল্প ভূতের গল্প, ঠিক আছে? তো আমাদের এখন অল্প অল্প ভূতের গল্পের সিজনটা স্টার্ট হয়ে গেছে। তো আমরা ছোটো ছোটো অনেক স্টোরিজ আজকেও শুনবো। সব থেকে বড় কথা, আজকে সেকেন্ড চ্যানেলেও প্রচুর ছোট ছোট না, তোমরা চ্যান্টিংয়ে বিশ্বাস করো। আজকে এমন কিছু জিনিস বলবো মানে যেগুলো একদম রিয়েল লাইফ ইনসিডেন্টস, নানান জনের সাথে ঘটেছে বিভিন্ন পরিপ্রেক্ষিতে, কিন্তু ঘটনাগুলো মানে বেশ মজাদার। হ্যাঁ, এই যে চ্যান্টিং বা মন্ত্র বল যে কতটা হতে পারে, বা মন্ত্র বলে যে অনেক কিছুই পসিবল। আমরা যতই বলি না সায়েন্সের এর কাছে কোনো ব্যাখ্যা নেই বা কিছু, কিন্তু এরকম অনেক কিছু কিন্তু ঘটে। চলো সেগুলো আমরা ডিসকাস করবো, কিন্তু সেটা আমার লেটার অন পার্ট, মানে ওটা আমি চলে যাবো হচ্ছে তোমার আমার যে শ্রেয়া সেনগুপ্ত আচার্য ব্লগস আছে ওই চ্যানেলে, ওখানে একটা লং ডিসকাশন চলবে। আর তার আগে দুটো প্রচুর প্রচুর ভয়ানক ভূতের গল্প আমি শেয়ার করব এখন আমার সত্যি ভূতের গল্প ফার্স্ট চ্যানেলের জন্য। তো নায়িকা লাগছে তোমাকে, ও মাই গড, থ্যাংক ইউ। আচ্ছা, নায়িকাটা কেন লাগছে সেটা বলি। আমারই আজকে এত সুন্দর, এটা কিন্তু ওয়ান পিস, ওকে? এটা কিন্তু কুর্তি নয়, এটা হচ্ছে ওয়ান পিস এবং একটা লং লেন্থ পুরো ফুল কাটারের একটা ওয়ান পিস, যেটা আমাকে স্পন্সর করেছে মৌমিতা পাল। মৌমিতার নাম্বারটা তোমরা অনেকেই আমাকে চাইছিলে, কারণ তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছো দিদি রিলায়েন্সের কুর্তিগুলো পাওয়া যায়, ওই দিদিটার নাম্বার। তো রিলায়েন্সের কুর্তিগুলো মৌমিতার কাছেই ছিল, কিন্তু মৌমিতার নিজস্ব বোটিক আছে যেটা বন্ধুত্ব বোটিক। সো এই যে কুর্তিটা আছে এটা কিন্তু রিলায়েন্সের নয়, এটা কিন্তু স্পন্সর ফ্রম বন্ধুত্ব বুটিক, এবং ওর বুটিকের কালেকশন এক্সক্লুসিভলি গুড, মানে এতটাই সুন্দর। ওর কাছে কটনের হিউজ কালেকশন, আজরক বলো, কলমকারি বলো, প্রচুর, এবং ওর কাছে ভীষণ রিজনেবল প্রাইসে এগুলো অ্যাভেলেবেল। ধরো সাপোজ এই যে পুরো ফুল কটনের আমি ইউজ করে পরে বলছি, যেটা এক্সট্রিমলি গুড, মানে এত সফট, এত সুন্দর ম্যাটেরিয়াল। এটা ফুল লেন্থ আছে, এটা মাত্র 350। তো তোমরা যদি কেউ রিসেল করতে চাও, ও আমাকে এটা মেনশন করে দিয়েছে যে যদি কেউ রিসেলিংয়ে ইন্টারেস্টেড হও, যদি কারো নিজের শপ থাকে, সেখানে যদি কেউ ওর বুটিক থেকে প্রোডাক্টস নিয়ে রিসেল করতে চাও, তারাও কিন্তু ওকে অবিলম্বে যোগাযোগ করতে পারো। আমি চটপট করে একটু মৌমিতার নাম্বারগুলো প্রোভাইড করে দিই। 7478347053, এটা ওর কলিং নাম্বার। আই রিপিট 7478347053। আর ওর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9775158197, 9775158197। ওকে, সো এই একটা হচ্ছে ওর কলিং নাম্বার, আর একটা হচ্ছে ওর হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা চটপট যারা ইন্টারেস্টেড তারা এই ধরনের ওয়ান পিসের জন্য ওকে ডাইরেক্ট যোগাযোগ করতে পারো। এটা ওর কাছে রয়েছে 350 অনলি। আর যদি কেউ মনে করো যে প্রোডাক্টস নিয়ে তার থেকে রিসেল করবে তোমরা, তাহলেও কিন্তু ওর কাছে হিউজ কালেকশন আছে একদম ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে। তো তোমরা একবার ওর কাছ থেকে দেখে নিতে পারো। ওকে, আচ্ছা। হাই দিদি, কেমন আছো? ভালোই আছি, এই গরমে যতটা ভালো থাকা যায়। লিখছে শুভশ্রী দত্ত, তোমাকে দারুণ লাগছে এই ড্রেসটায়। থ্যাংক ইউ, আমারও এই ড্রেসটা ভীষণ ভীষণ ভালো লেগেছে। এই ড্রেসটা ভীষণ সুন্দর, ইনফ্যাক্ট খুব সুপার, খুব সুন্দর ড্রেসটা। ওকে, তো আর আমি কথা বাড়াচ্ছি না, চলো চটপট চলে যাই হচ্ছে আজকে আমার ফার্স্ট যে স্টোরিটা আমি শেয়ার করবো সেই গল্পটাতে। প্রথম যে গল্পটা আমি বলছি সেটা আমাকে পাঠিয়েছেন ডক্টর স্মিতা দেব করোড়ি। উনি হচ্ছেন একজন হোমিওপ্যাথি ডক্টর, মানে উনি এবং ওনার হাজব্যান্ড দুজনেই হোমিওপ্যাথি ডক্টর। তো ওনারা প্রথমে দুজনেই একসাথে কলেজে পড়াতেন, কিন্তু পরবর্তীতে ওনাকে বাচ্চার জন্য জব স্কিপ করে যান উনি, এবং ওনার হাজব্যান্ড কর্মরত। উনি এখন লখনৌতে আছেন, ওখানেই পোস্টেড। প্রথমে ওনারা আগে ছিলেন ভোপালে, ভোপাল থেকে এখানে আসার পর এখন ওনার হাজব্যান্ডের পোস্টিং হচ্ছে মুরাদাবাদে, কিন্তু আগে ছিল হচ্ছে শাহজাদাবাদে। তো ওই শাহজাদাবাদের ওখানে তোমার
একটা ঘটনা, যে ঘটনাটা মানে উনি বলেছেন আমাকে, যে একটা বাড়িতে ওনারা প্রথম গিয়ে উঠেছিলেন। একটু আমি এক্সপ্লেনেশন দিই আগে বাড়িটা। তখন ওনার মেয়ের হচ্ছে 5 বছর ধরো বয়স, মানে সবে কথা বলতে শিখেছে, আবার পুরোপুরি যে সব কিছু ঠিকঠাক করে এক্সপ্লেন করে বলতে পারে তাও নয়, কিন্তু মোটামুটি নিজের মনের ভাবটা বা অভিব্যক্তিটা প্রকাশ করতে পারে, এরকম একটা স্টেটে, এরকম একটা এজে তারা মানে সে পৌঁছেছে। ওকে, এইবার ওরা যে বাড়িটাতে গিয়ে উঠেছিল সেই বাড়িটা হচ্ছে তোমার কীরকম বলো তো, একটা কমপ্লেক্সের মধ্যে হাউস নাম্বার 4। তার লেফট হ্যান্ড সাইডে কিছু নেই, রাইট হ্যান্ড সাইডে একজন ডক্টর থাকে। সেই ডক্টররা ওরা একটুখানি নিজেদের মধ্যে ইন্ট্রোভার্ট, সেরকম কারোর সাথে ইন্টারাকশনে আসেই না। আর একদম ওদের অ্যাপার্টমেন্টটার মানে ওদের হাউসটার সামনে পুরো একটা বড় চিলড্রেন্স পার্ক আছে, আর ওই পার্কটার পাশে একটা বিরাট বড় আম গাছ, যেটা একদম ওদের এন্ট্রান্সের সোজাসুজি। তো সেই আম গাছ, আর আম গাছের পাশে হচ্ছে একটা চিলড্রেন্স পার্ক, আর তার সাথে তোমার পুরো বাউন্ডারি দেওয়া বড় পুরো কমপ্লেক্সটাতে। বাউন্ডারির পরেই হচ্ছে তোমার NH উঠে যাচ্ছে, ঠিক আছে, ওখানে মনোহর রোড আছে, তো ওইখানে মনোহর রোড চলে যাচ্ছে, আর তার পাশে চলে যাচ্ছে হচ্ছে গাঁও বলে ওরা। কিরকম বলো তো, বনগাঁ স্টেশনে গেলে দেখবে যে একটা 1 নম্বর রেলগেটের দিক দিয়ে যদি তুমি বেরিয়ে যাও, তাহলে ওই দিকটা হচ্ছে পুরো একদম শহরাঞ্চল, অনেকটা ডেভেলপড ওরকম একটা জায়গা। আর তুমি যদি উল্টো দিকটাতে চলে যাও, তাহলে দেখা যাবে হচ্ছে সেই জায়গাটা কিন্তু অনেকটাই মানে একদম ক্ষেত খামার এরকম। তো ওরাও ওই রকমই একটা অ্যাম্বিয়েন্স পেয়েছিল। এই পাশটাতে বড় বড় কমপ্লেক্স আছে, সমস্ত কিছু অ্যামিনিটিস ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল। তো এই পার্টটাতে প্রচুর সমস্ত বড় বড় কমপ্লেক্সগুলো, ওইটা একটা আরবান এরিয়া। আর উল্টো দিকে রাস্তার ওপারটাতে তুমি যদি চলে যাও, ওটা হচ্ছে একদম ভিলেজ এরিয়া, মানে ওখানে একদম গাঁও বলতো ওরা ওই জায়গাটাকে। তো প্রত্যেকের বাড়িতে যত হাউস হোল্ড স্টাফস যারা থাকে, বা যারা ধরো তোমার ওই কুড়াওয়ালা, যারা হয়তো তোমার এমনি ঠেলাওয়ালা যারা থাকে, ওরা সব ওই গাঁও পাশটা থাকতো, ওখান থেকে ওরা ডে টু ডে কাজ করতে আসতো প্রত্যেকে। তো এইরকম একটা বাড়িতে উনি গিয়ে উঠেছিলেন, এবং ওনার মেয়ে, আবারও বলছি যে উনি তখন 5 ইয়ার্স ওল্ড ছিল। ওর নাম হচ্ছে স্পৃহা, তাই তো? হ্যাঁ, মানে ওকে স্পৃহা বলে ডাকে, আর ওর ভালো নাম হচ্ছে কস্তুরী। এখন কস্তুরী একটু বড় হয়ে গেছে, কিন্তু আমি যখনকার কথা বলছি তখন ওই অ্যারাউন্ড 5 ইয়ার্স হবে। তো ওই বাড়িতে ঢোকার পর থেকে যেটা স্পৃহা প্রথমে মানে ওরই এই প্রবলেমটা স্টার্ট হয়েছিল, ওনা যখন ঘুমোতো, ওনা ঘুমোতে পারছে না। ওকে আন্টি বলছে, মানে দিদি বলছে, সরি, মানে বলছে যে যখন ওকে আমি ঘুম পাড়াচ্ছি, আমি বুঝতে পারছি ও চোখ বন্ধ করে না ওর আইবলসগুলোকে খুব র্যাপিডলি মুভ করছে। বাচ্চা তো, মানে ঘুমটা ওর প্রপার হচ্ছে না, ও আইবলসটাকে খুব র্যাপিড মুভ করতে করতে চিৎকার করে উঠে বসছে, আর ভীষণ কাঁদছে। তো প্রথম আমি যখন ওকে প্রশ্ন করছি যে তোমার কি হয়েছে, কি প্রবলেম হচ্ছে, তুমি কেন এরকম করছো, তো ও কোনো সদুত্তর দিতে পারছে না। এবার আস্তে আস্তে যত দিন যাচ্ছে ওর এই কান্নার পরিমাণটা তত বাড়ছে। এরপরে বাচ্চাটা খুব ভয় পেতে শুরু করছে। তো বাচ্চাটা কি করছে, সব সময় যখনই ওকে ঘরের মধ্যে বসিয়ে রেখে আসছে হয়তো ওর মা, সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসছে, মায়ের সাথে 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 ঘুরছে। তো স্মিতাদি বলছে যে আমি ওকে ভালো করে বসিয়ে জিজ্ঞাসা করছি যে বাবা তোমার কি প্রবলেম হয়েছে। তো অনেকক্ষণ পর সে গিয়ে তখন উত্তর দিচ্ছে যে মাম্মা জানো তো, একটা না আঙ্কেল আছে, আঙ্কেলটা না ম্যাজিক জানে। তো বলছে কোথায় আছে আঙ্কেলটা? বলছে ওই আঙ্কেলটা না তুমি এলেই চলে যায় জানো, কিন্তু আঙ্কেলটা একটা ম্যাজিক জানে। কি করে বলো তো, আমার সব খেলনাগুলোকে স্টার্ট করে দেয়। বলছে মানে কি বলতে চাইছো? তো উনি বাচ্চা মেয়ে কতটা ডেসক্রাইব করতে পারবে, মানে উনি যতটুকুনি নিজের মতন করে বুঝেছেন। বলছে সাইকেলটা না মাম্মা আপনি প্যাডলিং করে চলতে শুরু করে দেয়, মানে সাইকেলটা ধরো দাঁড়িয়ে আছে, হট করে চলতে শুরু করে দিল। বা যে ধরনের গাড়িগুলো বা খেলনাগুলো যেগুলোতে ধরো লাইট জ্বলে, আওয়াজ হয়, তো তখন স্মিতাদি বলছে যে আমি তো কোনো আওয়াজ পাইনি, গাড়িগুলো অন হলে তো আওয়াজ হবে। বলে না মাম্মা সাউন্ডস হচ্ছে না, কিন্তু সব গাড়িগুলো কিন্তু চলছে, মুভ করছে, লাইটসগুলো জ্বলছে, সব কিছু হচ্ছে। এবার স্মিতাদি বললো যে আমি এই কথাটা বলার পর কিছু জিনিস খুব ট্যাক্টফুলি নোটিস করা শুরু করলাম। কিরকম বলো তো, ধরো সাইকেলটাকে একটা জায়গায় রাখা আছে, তো স্মিতাদি বেরিয়ে গেছে, ইচ্ছা করে বেরিয়ে চলে গেছে ক্যাজুয়ালি। তো এসে দেখছে সত্যি সত্যি সাইকেলটা না একটু এগিয়ে গিয়ে দাঁড় করানো।
তখন বুঝলো যে না, বাচ্চাটা তো তাহলে ভুল কথা বলছে না। এবার তুমি বলো, বাচ্চাটা ওইটুকুনি ছোট বাচ্চা হলেও ওর তো এটা ভয় লাগবেই, এটা তো খুবই অবভিয়াস ব্যাপার। একটা ওই যে ক্যাকটাস টাইপের যে গাছগুলো হয় দেখবে, কথা বললে সেগুলো মুভমেন্টস করে, সেগুলো নানা রকমের আলো জ্বলে ভেতরে। এখন তুমি যদি হঠাৎ করে দেখো যে পুরো সিস্টেমটা অফ করা আছে, অথচ গাছটাতে কোনো আওয়াজ হচ্ছে না, কিন্তু গাছটা এরকম ট্যাং 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 করে নাচছে এরকম এঁকে বেঁকে, তো তোমার ভয় লাগবে না? স্বাভাবিক ব্যাপার, বাচ্চাটা ভীষণ ভয় পাচ্ছে। বাচ্চাটা সব সময় ওর মায়ের সাথে সাথে ঘুরছে। আর যখন জিজ্ঞাসা করা হচ্ছে তখন ও যেটুকু বলেছে যে একটা মানে শ্যাবি অফ হোয়াইট কালারের কিছু শার্ট পরা কাউকে ও কন্টিনিউ দেখতে পাচ্ছে। আর বলছে কি, আঙ্কেলটা না আমাকে ডাকছে, আঙ্কেলটা না ম্যাজিক জানে, তুমি যখনই থাকো না মাম্মা আমার সব টয়েসগুলোকে অন করে দেয়, আর যখনই তুমি চলে আসো তখন ভ্যানিশ হয়ে যায় আর সব অফ করে দেয়। শুধু এই কথাটা বলছে। তো একটা বাচ্চা তো এতটা বানিয়ে বানিয়ে বা এতটা তো ম্যানিপুলেট করে কোনো কথা বলতে পারবে না, রাইট? তো গেল। তো এবার প্রথম তো এই বিষয়টাকে ওরা গুরুত্ব দিচ্ছিল না, কিন্তু একটা সার্টেন পয়েন্টে গিয়ে স্মিতাদিরও মনে হচ্ছে যে না, বিষয়টাকে তো এতটা ওভারলুক করলে হবে না, একটু তো ব্যাপারটা নিয়ে ভেবে দেখতে হবে। তো দাদাকে বলে, দাদা প্রথমে বলছে তো তোমাদের কোনো মনের ভুল হবে, ও হয়তো অনেক কোনো কিছু ভাবছে বা কোনো কিছু টিভিতে দেখেছে সেটাকে হ্যালুসিনেট করছে, তুমি এই ব্যাপারটাকে ওকে ভুলিয়ে দাও, ওকে তুমি ভয়টাকে কাটিয়ে দাও, ভুলিয়ে দাও, ও খেলুক, একা একা না খেলেও হবে না কি, ওকে তো বুঝতে হবে যে এরকম কিছু হয় না। বেশ, অতটা প্রথমে তাও এড়িয়ে যায় বিষয়টা। আস্তে আস্তে কি হলো, বাচ্চাটা এবার কিছুতেই ঘুমোতে পারে না। ও যখনই ঘুমোচ্ছে চিৎকার করে কিছুক্ষণ পর উঠে বসে বলছে, ও মাম্মা মাম্মা দেখো সিলিং থেকে ওই ঝুলছে, আঙ্কেলটা ঝুলছে, সিলিং থেকে আঙ্কেলটা ঝুলছে। তো তখন স্মিতাদি একটু সিরিয়াস হলো বিষয়টা নিয়ে। একজন হাউস হোল্ড স্টাফ আসতেন ওনার বাড়িতে কাজ করতে, তো সেই দিদিটা হঠাৎ করে একদিন এসে বলছে কি, দিদি আমি তোমার বাড়িতে কাজ করতে আসবো না। বলছে কেন রে, কি হলো, আমার বাড়িতে কি সমস্যা তোর? বলছে না, আমি তোমার বাড়িতে কাজ করতে আসবো না, তুমি জান আমার খুব আনকমফোর্টেবল লাগছে। মানে ওর ভাষায় বলছে যে এরকম আমি যতক্ষণ কাজ করছি সমানে আমাকে মনে হচ্ছে কেউ যেন একটা অডভাবে দেখছে। এবার দেখবে যে কোনো একটা মহিলার এই ভাইবসটা কিন্তু খুব স্ট্রংলি কাজ করে, যে যদি কেউ একটা খুব অড লুকভাবে তাকে যদি দেখছে বা তাকে যদি কেউ মানে নোটিস করছে, এই জিনিসটা কিন্তু একটা ফিলিংস, একটা কিন্তু অনুভূতি, সেটা কিন্তু একটা মানুষের মধ্যে জাগ্রত হয় এবং সে কিন্তু বুঝতে পারে। সে যদি তাকে দেখতে নাও বা পায়, কিন্তু ফিলিংসটা কিন্তু ভেতরে ভেতরে ওয়ার্ক করে। তো সেই রকমই যথারীতি ওর একটা খুব আনকমফোর্টেবল লাগছে কাজ করতে। তো তখন স্মিতাদি বলছে, তুই কি কিছু জানিস রিগার্ডিং এই ফ্ল্যাটটার ব্যাপারে বা এই হাউসটার ব্যাপারে, এখানে কিছু কি প্রবলেম আছে? তো তখন মেয়েটা বলছে, না আমি অত শত কিছু জানি না বাপু, আমি এখানে কাজ করবো না, আমার ভালো লাগছে না। তো যাই হোক, তাকে তো অনেক বুঝিয়ে সুঝিয়ে, না কিছু হবে না, চল আমি তোর সাথে সাথে রয়েছি, আমি তোর সাথে সাথে ঘুরে ঘুরে কাজ করার সময় তোকে আমি কোম্পানি দেবো, তুই যাস না, কাজটা ছেড়ে যাস না। তাকে কোনোভাবে কনভিন্স করে তো রাখা হলো। তো সে তো রয়েছে। নাও নেক্সট, এবার আস্তে আস্তে স্মিতাদির মনের মধ্যে তো একটা কনফিউশন তৈরি হয়েছে। ওদের ওখানে না একটা চেন হাট বলে হাট বসে, তো ওই চেন হাটে একদিন উনি গেছেন। তো ওখানে একজন মুসলিম কুড়াওয়ালাকে, মানে উনি ওখানকার বহুদিনেরই বোধহয় বাসিন্দা, গাঁয়ের, উনি কথোপকথনের মাধ্যমে জানতে পেরেছেন। তো তাকে স্মিতাদি বলছে যে আচ্ছা আপনি কি বলতে পারবেন যে এই বাড়িটাতে এইখানে কোনো প্রবলেম আছে বা এখানে কিছু কি আছে? তো তখন ওই ভদ্রলোক বলছেন যে কেন, তুমি কি কিছু অনুভব করেছো বা কিছু দেখেছো? তো তখন স্মিতাদি বলছে যে আমি যে খুব বেশি কিছু অনুভব করেছি তা না, তবে হ্যাঁ মাঝে মাঝে কখনো কখনো কারোর একটা প্রেজেন্স আছে, বা সব সময় যেন হুশ করে মনে হলো এখান থেকে একটা ছায়া চলে গেল, ওখান থেকে একটা। কিন্তু আমার মেয়ে কিন্তু খুব বাড়াবাড়িভাবে অনেক কিছু ফেস করছে। তো বলছে যে কি দেখেছে তোমার মেয়ে? তো তখন বলছে যে এরকম একজন ভদ্রলোককে দেখতে পাই, শ্যাবি টি শার্টস পরা, আর তার সাথে মনে হয় তোমার উনি না বলে যে ম্যাজিক করতে পারে, সমস্ত টয়েসগুলো ওনাকে অন হয়ে যায়। প্রথম আমি বিষয়টা বিশ্বাস করিনি, কিন্তু আস্তে আস্তে আমি বিশ্বাস করলাম, কারণ আমি যে জায়গায় টয়গুলোকে ধরো প্লেস করে যাচ্ছি, আমি যখন দরজা বন্ধ করে বেরিয়ে যাচ্ছি কিছুক্ষণ পর এসে দেখছি সবগুলো কিন্তু একটু নড়ে চড়ে গেছে জায়গা থেকে। তার মানে আমি একটা কনফার্মেশন পেলাম যে আমার মেয়ে পুরো মিথ্যে কথা বলছে না বা বানিয়ে বানিয়ে বলছে না। সাইকেলটাকে একটা তুমি ভাবো যে একটা বাচ্চা ঘরের মধ্যে একা একা বসে বসে খেলা করছে, অটোমেটিক্যালি সে যদি দেখে সাইকেলটাতে প্যান্ডিং হতে স্টার্ট করলো, সাইকেলটা এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে। একটা টয় ট্রেন হয়তো সেটা অটোমেটিক্যালি চলতে শুরু করলো, সাউন্ড হচ্ছে না কিন্তু লাইটসগুলো জ্বলছে আর জিনিসটা কিন্তু মুভ করছে। বা ওই রকম ওই গাছ যদি এরকম নেচে নেচে খেলা করে, তো স্বাভাবিকভাবেই যে কোনো বড় মানুষ হোক বা বাচ্চা মানুষ হোক তার তো ভয় লাগবে। এবং তারপরেও ও নাকি রাত্রেবেলা যখনই শুচ্ছে, বাচ্চা মানুষ, সে চিৎকার করছে দেখো ওখানে সিলিং থেকে হ্যাংড হয়ে আছে, একটা আঙ্কেল হ্যাংড হয়ে আছে। তখন উনি বলছেন যে আসলে এই পরিবেশটা এখানকার খুব একটা ভালো নয়। তো এখানে ওই যে গাঁও সাইডটা আছে না, ওখানে কিছু
এমন ক্লাসে মানুষরা থাকে তারা রেগুলার মানে হার্ড ড্রিঙ্কস নেওয়া, তারপর সাট্টা খেলা, এগুলো তাদের রেগুলার হ্যাবিটসের মধ্যে আছে। তো একটা ঘটনা ওই হাউসটার সামনে যে আম গাছটাতে, সেই গাছটাতে ঘটেছিল, সেটা ওই আপনি যেরকম বিবরণ দিচ্ছেন না, ওরকমই এক ভদ্রলোক যে প্রচণ্ড মানে ওই রাত্রেবেলা অফিস থেকে ফিরে টিরে এসে, তখন অফিস না মানে ওরকম তো কোনো কাজে টাজে যেত, সেই কাজ থেকে ফিরে এসে সে হয়তো সাট্টা খেলতো আর তার সাথে ড্রিঙ্ক করতো। তো এটা যখন রেগুলারলি চলছে, তো একদিন বোধহয় ওরা সব জুয়ারিতে যা হয় আর কি, তোমার কোনো কিছু নিয়ে একটা মতবিরোধ, সেখান থেকে হাতাপাই হতে শুরু করে, এবং ওই হাতাহাতি হতে হতে ওই চক্করে বোধহয় তাকে সবাই মিলে মারধর শুরু করে, এবং এক্সট্রিমলি মারধর করতে 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 সে বেচারা প্রায় মরণাপন্ন যখন হয়ে যায়, বাকিরাও তো ড্রিঙ্ক করে আছে, ওদের তো তখন কোনো সেন্স নেই, ওই অবস্থাতে তাকে ওই আম গাছটাতে নাকি হ্যাং করে দেওয়া হয়েছিল। তো তখন উনি বলছেন যে আমি শিওর নই, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে আপনি যে প্রবলেমটা ফেস করছেন, যেহেতু ওই অ্যাপার্টমেন্টটাতে এতদিন কেউ থাকতো না, আপনারাই এসেছেন, তারপরে ওই ঘটনাটা ঘটেছে দিওয়ালির টাইমে, হ্যাঁ, তো দিওয়ালির পরপর আপনারাই এখানে যেহেতু এসেছেন, তো মেবি একটা ছোট বাচ্চা আছে, বলে না বাচ্চাদের ওপরে এইসব জিনিস একটু অ্যাটাক করে বেশি, তো হতে পারে কি আপনার ওই একটা কুনজর পড়েছে বাচ্চার ওপর, আপনি একটা কাজ করুন, ওনাকে বোধহয় একটা রেফারেন্স দেয়, বলে আপনি ওখানে গিয়ে একটু আপনার ঘরটার কোনো একটু বাঁধিয়ে নেওয়ার ব্যবস্থা করুন, আর বাচ্চাটাকে একটুখানি তাবিজ কবচ কিছু দিয়ে প্রোটেক্ট করে নিন। আর আপনি যদি বলেন আপনার যে হাউস হোল্ড আছে, তো ওকে আপনি বলবেন যে ও কিন্তু ওই স্টাফ কিন্তু ওই গাঁওতেই থাকে, তো ও কিন্তু খুব ভালো করে ওদেরকে চিনতে পারবে, তো আপনি ওদের সাথে যান এবং বলুন যে ওদের গায়াজি করে দিতে। তো তখন যথারীতি উনি যেরকম বলেছেন, স্মিতাদি একটু ভয় পেয়েও গেছিলেন পুরো বিষয়টা নিয়ে, উনি তখন যান, গিয়ে ওখানে যেখানে বলেছিলেন, গিয়ে ওখান থেকে তাবিজ টাবিজ এনে বাচ্চাটাকে একটু প্রোটেকশন দেওয়া হয়, এবং তারপর ওই মানে বাড়িতে যিনি কাজ করতেন তার থ্রুতে ওইখানে যায়, এবং গিয়ে তারপরে বলে যে আপনার এরকম ওনার গয়াজি করে দিন, কেন কি খুব প্রবলেম হচ্ছে, ওই বাড়িটাতে থাকা যাচ্ছে না। সেরকম যে খুব মারাত্মক কিছু ঘটছিল তা না, কিন্তু বাচ্চাটাকে বিশেষ করে নিজের প্রেজেন্সটা খুব বেশি করে অনুভব করা ছিল, এবং হয়তো ইনিশিয়ালি মানে উনি এই স্টেপটা নিয়ে নিয়েছেন বা নিজেকে প্রোটেক্ট করে নিয়েছেন বলে হয়তো আর এর থেকে বারবারন্ত কিছু ঘটেনি, কিন্তু এমন তো হতেই পারতো না যে যদি ধরো আরো কিছুদিন ফেলে রাখতো, সবে তো দেখছিল হ্যাংড হয়ে রয়েছে, হয়তো তাকে ডাকছে বলছে, তো ডাকতো বা ওকে হয়তো টেনে নিয়ে যাওয়ার একটা চেষ্টা থাকতো, বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে যেতে পারতো, সেটা হয়তো হতে পারতো, কিন্তু যাই হোক সেটা সামাও আর সেই পর্যন্ত বিষয়টা গড়ায়নি। তার আগেই স্মিতাদি ওকে একদম ফুল প্রোটেকশন দিয়ে দেয়, অ্যান্ড তারপর সবকিছু স্মুথ হয়ে গেছে, তারপর আর কোনো প্রবলেম হয়নি। ওরা তো তারপর বাচ্চাটা একটু বড় হলো যখন, তখন ওই স্কুল থেকে অন্য স্কুলেও শিফট করিয়ে দিয়েছিল, তো সেই স্কুলের কাছাকাছি ওরা হাউসটা আবার শিফট করে নিয়েছিল, কিন্তু তারপর যে কদিন ছিল ঠিকঠাক ছিল। তো এটা একটা খুব মানে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স। বলছে যে জানো তো, আমরা যখন একটা ভূতের গল্প ওরকমভাবে বললে হয়তো সবার মনে হবে যে এগুলো রিয়েল লাইফ স্টোরি, যদি আমি বলি, গল্প যদি না বলি, তাহলে সেটা যে মানে খুব শুনতে মারাত্মক লাগে তা না, কিন্তু যার সাথে ঘটে, যে এইরকম কোনো একটা অস্বাভাবিক জিনিসকে চোখের সামনে এক্সপিরিয়েন্স করছে না, তার ক্ষেত্রে কিন্তু এটা একটা মারাত্মক অভিজ্ঞতা। তো এইরকম একটা অভিজ্ঞতা স্মিতাদি ফেস করেছিলেন, যেটা কস্তুরীও ফেস করেছিল। আমার তো খুব ভালো লেগেছে স্টোরিটা, তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম।